Champions League week, and you know the drill. This one is a blockbuster extravaganza. Champions League Mongol Budbar 2 রাত 18টা ম্যাচ, and this is the Champions League showdown. এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে আছে একই সাথে জাইগ্যান্টিক কিছু ম্যাচ, আর টেবিলটাও একটা ইন্টারেস্টিং শেপ নিবে এই উইকের রেজাল্টের পরেই। প্রিভিউ আর প্রেডিকশনের আগে চ্যাম্পিয়ন্স লিগের আধ্যাত্মিক পয়েন্ট টেবিলটার রিভিউ সবার ফার্স্টে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বর স্পট, অ্যান্ড দিস ইজ দ্য উইকস ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। মাত্র গোল করার ব্যবধানে সেপারেট করছে দ্য রেইনিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স পিএসজি আর মাইস্টারশালা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। ক্রিস্টিয়ান কিভুর ইন্টারন্যাশনালে 3, সেট পিস এফসি 4 আর রয়্যাল মাদ্রিদ 5-এ, 6, 7, 8-এ আছে বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি আর নিউক্যাসল ইউনাইটেড। রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন সিডেড স্পটের শুরুতেই বার্সেলোনা 10-এ আর 11-তে, লিভারপুল আর চেলসি পরের স্পটগুলোতে। ইন্টারেস্টিংলি স্পোর্টিং কারাবাগ, গ্যালাতাসারাই, টটেনহাম আর পিএসভি আইনহোভেন রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন আনসিডেড স্পটে আতালান্তা, মার্সেই, আতলেটিকো, ক্লাব ব্রুগা, অ্যাথলেটিক ক্লাব, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, নাপোলি আর ইউনিয়ন সাগলুয়া রেলিগেশন স্পটের একদম শুরুতেই হুট করে খেই হারানো জুভেন্টাস আছে 25 নম্বরে। এরপর আছে বোদো গ্লিমট, মোনাকো, স্লাভিয়া প্রাহা, পাফোস, বায়ার লেভারকুজেন, ভিয়ারিয়াল, কোপেনহেগেন, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি। সবার শেষ স্পট দুটো আরও আশ্চর্যের, 2 ইউরোপিয়ান জায়ান্ট বেনফিকা আর আয়াক্স। চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য ক্লাসিক ফিক্সচার্স লিভারপুল রিয়াল মাদ্রিদ গত কয়েক বছর আপনি অসংখ্যবার দেখে ফেলেছেন, কিন্তু এটার ক্লাসিকের তকমা যাবে না। ট্রেন্ট আলেকজান্ডার ডার্বি, শাবি আলোনসো ডার্বি, যেটাই আপনি বলেন না কেন, কিন্তু আনফর্চুনেটলি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ফিটনেসের কারণে তিনি ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা এখনো পর্যন্ত শুট করার আগ পর্যন্ত আমরা জানি না, বাকিটা দেখা যাবে। দিস ফিক্সচার স্পিক্স অফ রিভেঞ্জ, স্পিক্স অফ কাউন্টলেস ফাইট, কিন্তু পুরোনো মৌসুমের ফর্ম বাদ দিয়ে এই মৌসুমের লিভারপুল, এই মৌসুমের রিয়াল মাদ্রিদ নিয়েই কথা বলা দরকার, কারণ ঠিক 1 বছর আগে প্রেক্ষাপটটা ছিল একদমই আলাদা এবং একদমই উল্টো, যেখানে রিয়াল মাদ্রিদ খাবি খাচ্ছিল আর লিভারপুল একটা দুর্দান্ত ফর্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেখানে বর্তমানে শাবি আলোনসো রিয়াল মাদ্রিদ সম্পূর্ণভাবে পাল্টে গেছে। শাবি আলোনসো খুবই ইউথ স্টাইল সেন্ট্রিক একটা রিয়াল মাদ্রিদ ফিল্ড করেছেন, যে রিয়াল মাদ্রিদ তাকে সাকসেস এনে দিচ্ছে আপাত পক্ষে। উল্টো দিকে লিভারপুল লাস্ট ম্যাচটা ফাইনালি অ্যাস্টন ভিলার সঙ্গে জিতেছে, তাদের একটা 5th ম্যাচ তাদের হারতে হয়নি টানা, কিন্তু তারপরও আর্নে স্লটের অনেকগুলো ইস্যু রয়েছে, যে স্লটের ইস্যুগুলো গত মৌসুমে ছিল না। কিন্তু একটু রিয়াল মাদ্রিদের আগের ম্যাচটা নিয়ে একটু কথা বলা দরকার, যেখান থেকে দুই টিমের প্যারালালটা বোঝা যাবে, কারণ একই সময় দুটো ম্যাচ চলছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ টকিং পয়েন্ট সেটা হচ্ছে ভিনিসিউসের পেনাল্টিটা মিস। ভিনিসিউস যখন পেনাল্টিটা মিস করলেন, সেই পেনাল্টিটা হয়তো কিলিয়ান এমবাপেরই নেওয়ার কথা ছিল, কারণ কিলিয়ান এমবাপে ডেজিগনেটেড পেনাল্টি টেকার ফর রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে পেনাল্টিটা দিয়ে দিলেন ভিনিসিউস জুনিয়রকে, ভিনিসিউস জুনিয়র নিলেন, পেনাল্টি মিস করলেন। ক্যামেরায় রিঅ্যাকশনে দেখা গেল শাবি আলোনসো মোটেও খুশি হন নাই, যদিও কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরই বেলিংহাম গোল করে ম্যাচটাকে আলটিমেটলি রিয়াল মাদ্রিদে করে দিয়েছিলেন, অ্যান্ড কারেরাসের ওয়ান্ডার স্ট্রাইক also stretched the lead for the match. প্রেস কনফারেন্সে এসে শাবি আলোনসো বলছেন যে তাদের অ্যাসাইন্ড পেনাল্টি টেকার রয়েছেন এবং আলটিমেটলি মাঠে তখন তারা কি ডিসিশন নেবে সেটা আসলে প্লেয়ারদের উপরে নির্ভর করেন। তিনি খুশি হবেন যদি পেনাল্টিটা স্কোর করা হয়, এ নিয়ে তার আসলে উচ্চবাচ্য না, এবং তিনি ভিনিসিউসকে বলেছেন যে ভিনিসিউস একটা ভালো ম্যাচ খেলেছেন। কিন্তু যদি মারিও কর্তেগানার রিপোর্টটা আপনি পড়ে আসেন, যেটা গত সপ্তাহে করা হয়েছে, সেই রিপোর্টে স্পেসিফিকলি বলা হচ্ছে কিছু সিনিয়র প্লেয়ার শাবি আলোনসোর যেই কমান্ডিং স্টাইল রয়েছে ম্যানেজার হিসেবে, বা তিনি যেভাবে ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদকে খেলাতে যাচ্ছেন, সেটার সঙ্গে মোটেও তারা খুশি নন। একটু বলে রাখা ভালো যে যারা অসন্তোষ প্রকাশ করেছেন তাদের ক্লোজ সূত্র থেকে এই কথাটা বলা হয়েছে রিপোর্টে, এবং অর্থাৎ সেটা বোঝাই যাচ্ছে এখানে ভিনিসিউস থাকতে পারেন রদ্রিগো থাকতে পারেন, ইন্টারেস্টিংলি ভালভের্দে, যদিও ভালভের্দে রাইট ব্যাক রোলে দুর্দান্ত খেলছেন, তারপরও ভালভের্দে যেহেতু তার নিজস্ব ফেভারিট পজিশনে খেলতে পারছে না, তার দিক থেকে হয়তো অসন্তুষ্টির কারণ রয়েছে। কিন্তু অন্যদিকে যারা শাবি আলোনসোর প্রশংসা করছেন, তারা মূলত তার স্টাইলের প্রশংসা করছেন, যে স্টাইলটা এতদিন কার্লো আনচেলত্তির অধীনে ছিল না, এমনকি জিদানের অধীনে ছিল না, কারণ এই রিয়াল মাদ্রিদ প্রেসিং করে খেলতে পছন্দ করে, এবং এই রিয়াল মাদ্রিদের পিপিডিএ পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন গত মৌসুমে ছিল 12.4, সেখান থেকে এবার এটা কমে হয়েছে 10.8, এবং ইন্টারেস্টিংলি এখন তাদের লিডার বনে গেছেন কিলিয়ান এমবাপে, যিনি গোল তো করছেনই একটার পর একটা, তা বরং যখন প্রেসিংটা দরকার হচ্ছে আর্দা গুলের এবং কিলিয়ান এমবাপে এবং বেলিংহাম মিলে তাদের প্রেসিংটা কিন্তু লিড দিচ্ছেন সামনে থেকে।
এই রিয়াল মাদ্রিদ শাবি আলোনসোর অধীনে 14টা ম্যাচে 13টাই জিতেছে, তাদের ড্র করার কোনো বালাই নেই। সেই এক আতলেতিকো মাদ্রিদের কাছে হারাটা বাদ দিলে বার্সেলোনার সঙ্গে তারা খুবই ইজিলি ক্রুজ ফরওয়ার্ড করে জিতে গেছে। এখন উল্টো দিকে আসেন আপনি লিভারপুলের ব্যাপারটাতে। আর্নে স্লট না হয় টানা 5টা ম্যাচের হার এড়িয়েছেন অ্যাস্টন ভিলাকে হারিয়ে, কিন্তু এই পরিসংখ্যানটা আর্নে স্লটের জন্য ভালো কিছু বলছে না যে শেষ 8টা ম্যাচে সব কম্পিটিশনে লিভারপুলকে হারতে হয়েছে, 6টা ম্যাচে লিভারপুল মাত্র জিতেছে 2টো ম্যাচে। ফাইনাল থার্ডে ফ্লোরিয়ান ভিয়েটসের এফিসিয়েন্সিটা সবচেয়ে বেশি, সেই জায়গাটাতেই আসলে আর্নে স্লট তাকে কাজে লাগাতে পারছেন না টিমের ব্যালেন্সটার কারণে, এবং সেটাই হয়তো রিয়াল মাদ্রিদের এগেইনস্টে আরেকটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আর্নে স্লট বলেছেন যে বারবার অপোজিশন তাদের এগেইনস্টে লং বলে খেলছে, অ্যান্ড ইটস ভেরি মাচ ট্রু। কারণ এই মৌসুমের প্রিমিয়ার লিগের মেট্রিক বলছে গত মৌসুমের তুলনায় লিভারপুল তারা লং গোল কিক কনসিড করতো 41.2টা, সেটা এই মৌসুমে 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 74.2। অর্থাৎ ফার্স্ট বল এবং সেকেন্ড বলে আপনি লিভারপুলকে ইজিলি বাইপাস করে তাদের ফাইনাল থার্ডে, তাদের এগেইনস্টে ফাইনাল থার্ডে ভালো রকম সুযোগ তৈরি করতে পারবেন। সেটা ব্রেন্টফোর্ড করে দেখিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড অফ অল দ্য টিমস তারা করিয়ে দেখেছে, এবং রিয়াল মাদ্রিদের পক্ষে সেই একই কাজটা করা সম্ভব। ইন্টারেস্টিংলি লিভারপুল খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে এবার গোল কনসিড করছে, এবং সেটাও এই সিজনে অনেক অনেক বেশি। তবে স্বস্তির কথা হচ্ছে যে রায়ান গ্রাভেনবার্গ ফিরেছেন, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার পুরো 90 মিনিট ম্যাচটা খেলেছেন। যখন গ্রাভেনবার্গ খেলেছেন 8টা ডুয়েলের মধ্যে 6টা ডুয়েলে তিনি জিতেছেন, এবং যেহেতু ভালভের্দেকে আপনি রাইট ব্যাক রোলে খেলাচ্ছেন রিয়াল মাদ্রিদের হয়ে, সেক্ষেত্রে আপনি ভালভের্দে, চুয়ামিনি এবং ইন্টারেস্টিংলি কামাভিঙ্গাকেও হয়তো ইনক্লুড করতে পারেন লিভারপুলের মিডফিল্ডটাকে নালিফাই করার জন্য। এবং অ্যাস্টন ভিলার সঙ্গে যেই স্কোয়াডটা দেখা গিয়েছে সম্ভবত সেই স্কোয়াডটাই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে আর্নে স্লট নামাতে পারেন। কনর ব্র্যাডলি এবং কিলিয়ান এমবাপের ব্যাটলটা গত বছর বেশ ফাইস্টি হয়েছিল, সেটাও এবছর হতেই পারে, বিকজ দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড ইউ নেভার নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন। লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ এই সপ্তাহের অন্যতম একটা ব্লকবাস্টার ম্যাচ। ভারী পাল্লাটা, যেহেতু রিয়াল মাদ্রিদের ফর্মটা খুব ভালো, সেই ক্ষেত্রে প্রেডিকশনের পাল্লাটা আপনি রিয়াল মাদ্রিদের দিকেই হয়তো দিতে চাইবেন, বাট দিস ইজ এগেইন the Champions League night. Anything can happen, and specifically in Anfield. বোরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সেই এক্সট্রাভাগান্সা পারফরম্যান্সের পর ইউভেন্টাসের জন্য কি একটা হয়ে গেল। এরপর 8টা ম্যাচে ইউভেন্টাস আর কোনো জয় পায় না, চাকরিও হারিয়ে ফেললেন ইগোর তুদোর, এবং তিনি দুর্নামটা কামিয়ে ফেলেছেন ইউভেন্টাসের ইতিহাসে সবচেয়ে কম সময় ম্যানেজ করা কোচ হিসেবে। এখন তো একটা সলিউশন দরকার। ইউভেন্টাস ধরে নিয়ে আসলো নাপোলির হয়ে লাস্ট স্কুদেত্তো জিতা লুচিয়ানো স্পালেত্তিকে, লাস্টের আগের বার লুচিয়ানো স্পালেত্তিকে। প্রথমে তাকে যে কাজটা করতে হয়েছে, তাকে ব্লাড টেস্ট করতে হয়েছে ইউভেন্টাসের ম্যানেজার হিসেবে। সেখানে ব্লাড টেস্টটা তিনি করিয়েছেন ডান হাতে, বাঁ হাতে করতে যাওয়া হয়েছিল। বাঁ হাতে করতে যেয়ে তিনি বলেছেন সেখানে তার একটা নাপোলির ট্যাটু আছে, যেই ট্যাটুটা তিনি স্কুদেত্তো জেতার পর করেছিলেন। তাই তিনি বলেছেন আমার বাঁ হাতে ধরা যাবে না, আমার রক্ত নিতে হলে ডান হাত থেকে নিতে হবে, কারণ নাপোলি ইজ আ স্পেশাল প্লেস। এবং তিনি নাপোলির হয়ে স্কুদেত্তো জেতার পর বলেও ছিলেন যে তিনি আর কখনোই সেরি আর কোনো ক্লাব ম্যানেজ করবেন না। ওয়েল, প্রমিস কিভাবে রাখা হলো তা তো দেখাই গেল, কিন্তু এই লুচিয়ানো স্পালেত্তির গুরু দায়িত্বটা পড়েছে ইউভেন্টাসকে সামলানোর জন্য। প্রথম বৈতরণীটা পার করা গেছে ক্রেমোনেজেকে হারিয়ে, কিন্তু এখন স্পোর্টিং সিপির চ্যালেঞ্জটা নিতে হবে চ্যাম্পিয়ন্স লিগে। যদিও লুচিয়ানো স্পালেত্তির হাতে সময় খুব একটা বেশি নেই, তিনি সাইন করেছেন মাত্র 8 মাসের কন্ট্রাক্টে, এবং সেখানে বলা রয়েছে যদি পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাস কোয়ালিফাই না করে, সেক্ষেত্রে লুচিয়ানো স্পালেত্তির সঙ্গে হয়তো তুরিনের লেইরিরা কন্ট্রাক্ট আর রিনিউ না করতেই পারেন। সেক্ষেত্রে তিনি খুব কড়া বার্তা দিয়ে দিয়েছেন তার ড্রেসিং রুমকে যে যদি তোমরা ঠিক মতো না খেলো তাহলে তোমাদের জায়গা সাইড বেঞ্চে, সেখানে না হলেও হতে পারে, এবং খেলতে হবে খুবই সাহসের সাথে। সিনান ইয়েলদিস বা লয়েড কেলি খেলবেন কিনা স্পোর্টিং এর সঙ্গে সেটা এখনো ধোঁয়াশা রয়েছে, অন্তত এই ভিডিওটা শুট করার আগ পর্যন্ত। তবে ইউভেন্টাসের জন্য ভালো একটা রেকর্ড রয়েছে স্পোর্টিং সিপির সঙ্গে। ইউএফএ কম্পিটিশনের শেষ 4টা দেখায় তারা তাদের এখনো পর্যন্ত মোটামুটি জিতে এসছে, বা 2টো ম্যাচ তারা ড্র করেছে। তবে যেটা আগের বার বলেছি, লুচিয়ানো স্পালেত্তি এবং ইউভেন্টাসের ম্যাচ আপটা বেশ খুবই উইয়ার্ড একটা ম্যাচ আপ। তবে সেটা থেকে ভালো ডিভিডেন্ড যদি আসতেও পারে, যদি কাম্বিয়াসো ইয়েলদিসরা মোটামুটি ভালো পারফর্ম করে ইউভেন্টাসের এই সিঙ্কিং শিপটাকে একটু তুলে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই উইকের ব্লকবাস্টার ফিকশন নাম্বার 2, número 1 ভার্সেস número 2, 1 ভার্সেস 2, PSG ভার্সেস বায়ার্ন মিউনিখের এই ম্যাচটা যখন আপনি দেখবেন তখন আপনি জানেন দেসিরে দুয়ে খেলতে পারবেন না এবং ফাবিয়ান রুইজও খেলতে পারবেন না, যেটা এই ফিক্সচারের জন্য খুবই বড় একটা মিস। পিএসজি একটু ধীমে তালে যাওয়ার চেষ্টা করছে, অন্তত লিগ আর পারফরমেন্স বলে, কারণ গনজালো রামোস একদম শেষ মুহূর্তের গোলে পিএসজি সেই বাধাটা, বৈতরণীটা পেরিয়ে এসছে। কিন্তু এই একই কথাটা আবার বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে বলা পসিবল নয়, কারণ বায়ার্ন মিউনিখ ইজ প্রবাবলি দ্য বেস্ট পারফর্মিং টিম ইন ইউরোপ রাইট নাও। 15টা ম্যাচ,
15টা জয়, 54টা গোল, মাত্র 4টা গোল হচ্ছে লিগে কনসিড করে এবং সব মিলে মাত্র 10টা গোল কনসিড করেছে ভাসো কোম্পানির দল। সেই একটা পার্সপেক্টিভ থেকে যখন পিএসজি বায়ার্ন মিউনিখের ম্যাচআপটা হতে যাচ্ছে তখন আপনি জানেন যে পিএসজি গত সাক্ষাতে তারা বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল ক্লাব ওয়ার্ল্ড কাপে 2-0 গোলে, কিন্তু ঠিক এক বছর আগে যখন আপনি ফেরত যাবেন তখন এই বায়ার্ন মিউনিখ আবার পিএসজিকে হারিয়েছিল লুই এনরিকের সাইডকে, যদিও তখনও উসমান দেমবেলে সেই মনস্টারাস ফর্মটা শুরু হয়নি পিএসজি সেই ট্রেবল উইনিং রানটা। যদিও এবার বায়ার্ন মিউনিখকে বলা হচ্ছে তারা ট্রেবল ফেভারিটস, তাদের সবচেয়ে বড় পরীক্ষাটা এই পিএসজি সঙ্গেই দিতে হবে যারা গত মৌসুমে ট্রেবল জিতে এসছে। পিএসজির জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে উসমান দেমবেলেকে পরবর্তীতে ম্যাচে নামানো হয়েছিল, অর্থাৎ তাকে ফিট হিসাবে আপনি পাচ্ছেন। আপনার দুই ফুল ব্যাক ফিট রয়েছে, আশরাফ হাকিমি এবং নুন মেন্ডেসকে আপনি পাচ্ছেন, কিন্তু সেখান থেকে যখন আপনি খেলতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখের সঙ্গে সেখানে আপনার জানা রাখা ভালো যে হ্যারি কেইন ইজ ইন আ ফর্ম অফ হিজ লাইফ। এবং চিন্তা করুন বায়ার লেভারকুজেনের সঙ্গে ম্যাচ, যেই বায়ার লেভারকুজেন 2 বছর আগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে এসে সেখানে আপনি হ্যারি কেইনকে বেঞ্চে বসিয়ে রাখলেন, ওলিজেকে বেঞ্চে বসিয়ে রাখলেন। ভাসো কোম্পানি এই মৌসুমে বায়ার্ন মিউনিখের যে রেভলিউশনের নেতৃত্ব দিচ্ছেন তার কারণে অলরেডি তিনি একটা কন্ট্রাক্ট রিনিউয়াল পেয়ে গেছেন 2029 সাল পর্যন্ত। বাট দিস নিডস টু বি সিন যে এই বায়ার্ন মিউনিখ আর কত দূর যাবে ভাসো কোম্পানির এই ট্যাকটিক্যাল সেটআপের কারণে। এই ম্যাচটাকে আপনি বলতে পারেন দুই অপোজিট ফুল ব্যাকের ম্যাচ, কারণ কনরাড লাইমার, রাফায়েল গেরেরো কিংবা কিমিক যখন লাইমারের সঙ্গে এক্সচেঞ্জ করে খেলছেন সেখানে বায়ার্নের এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটির এগেইনস্টে অ্যান্সার আনাটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে প্রত্যেকটা টিমের জন্য। যদিও এখনো পর্যন্ত চেলসি, লিভারকুজেন এবং ডর্টমুন্ড ছাড়া বড় কোনো টিম ওভাবে ফেস করেনি বায়ার্ন। এই ম্যাচে আপনি এক্সপেক্ট করতে পারেন যে একটা এন্ড টু এন্ড ম্যাচ আপ এই ম্যাচে হতে পারে এবং বায়ার্ন মিউনিখের জন্য চ্যালেঞ্জ হবে পিএসজিকে ন্যাভিগেট করা এবং তাদের প্রথম হারটা যেন এই ম্যাচে না আসে, এবং পিএসজির জন্য তাদের টপ স্পটটা এবং তাদের আনডিসপিউটেড ইউরোপিয়ান পজিশনটা সিকিউর করার জন্য পিএসজি চাইবে বায়ার্ন মিউনিখকে এই ম্যাচে তাদের ঘরের মাঠে পার্ক দু প্রিন্সেসে হারিয়ে দিতে। এই ম্যাচের প্রেডিকশন করার সাধ্য আমার অন্তত নেই, আপনারা জানতে পারেন কমেন্ট সেকশনে। মঙ্গলবারের ফিক্সারে রয়েছে আরও 6টা ম্যাচ, যেটা শুরু হচ্ছে স্লাভিয়া প্রাগ এবং আর্সেনালের ম্যাচ দিয়ে। এই মুহূর্তে বায়ার্ন মিউনিখ যদি সবচেয়ে হট ফর্ম টিম থাকে তার ঠিক পরবর্তীতে আপনি আর্সেনালের স্থান দিতে চাইবেন, কারণ আর্সেনাল শেষ 7টা ম্যাচে একটা গোলও কনসিড করে নাই এবং শেষ 2টো ম্যাচে প্রিমিয়ার লিগে তারা কোনো শট অন টার্গেট কনসিড করে নাই। মিকেল আর্তেতা ইজ ফাইনালি প্রবাবলি বিল্ডিং আ ডাইনেস্টি। নাপোলির জন্য খুব একটা ভালো বার্তা নেই, কারণ পিএসভি আইনহোভেনের সঙ্গে শেষ ম্যাচটা 6-2 গোলে হেরে আসার পর আন্তোনিও কন্তের সেটআপটা মোটামুটি ওলটপালট হয়ে গেছে। কেভিন ডি ব্রয়না চলে গেছেন ইনজুরিতে এবং লাস্ট ম্যাচটা কোমোকে ডিল করতে বেশ কষ্ট পোহাতে হয়েছে নাপোলিকে। সেই জায়গায় আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের অবস্থা খুব একটা ভালো না, তারা আগের ম্যাচেও লিভারপুলের কাছে 5-1 গোলে হেরে এসছে। আতলেতিকো মাদ্রিদের কনফিডেন্সের ব্যাপারে আপনি বলতে পারেন দিস টিম এক্সুডস অফ কনফিডেন্স, এবং শেষ ম্যাচে তারা 3-0 গোলে হারিয়ে এসছে লিগে এবং সেখান থেকে ইউএসজিকে যখন তারা ফেস করতে আসবে তাদের দরকার একটা র্যাঙ্কিং জাম্প করা, সেটা সম্ভবত এই ম্যাচে হুলিয়ান আলভারেজরা করতে পারবেন। বোদো গ্লিম্ট, মনাকো, দুই দলের চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার ওপেনিংগুলো খুব একটা ভালো হয়নি, তাই দুই দলের সামনে অপরচুনিটি রয়েছে পয়েন্ট গেইন করে টেবিলে একটু সামনে চলে যাওয়ার। অলিম্পিয়াকোস পিএসভি ম্যাচে পিএসভি চাইবে তাদের যে আগের ম্যাচের উইনিং স্ট্রিকটা ছিল 6-2 গোলে জিতে আসার পর পিটার বশ চাইবেন অলিম্পিয়াকোসকে ঘরের মাঠে, যদিও সেই ম্যাচটা হবে অলিম্পিয়াকোসের, সেই ম্যাচে অন্তত যদি পয়েন্ট স্যালভেজ করা যায় তবে একটা কোয়ালিফিকেশন স্পটের দিকে, যদি সিডেড হোক বা আনসিডেড হোক সেই জায়গায় চলে যাওয়ার জন্য। টটেনহাম হটস্পার্স যেভাবে চেলসির কাছে হেরে গেছে সেখানে হটস্পার আর নাও ইন হট ওয়াটার। কোপেনহেগেনের সঙ্গে তাদের ম্যাচ, কোপেনহেগেন যদিও লিগ র্যাঙ্কিং অনেক পেছনে পড়ে রয়েছে এবং স্পার্সের একটা ঘরে ইউএফা কম্পিটিশনে শেষ 21টা ম্যাচ না হারার রেকর্ড রয়েছে, তাই থমাস ফ্র্যাঙ্ক চাইবেন সেটাকে ক্যাপিটালাইজ করে এই ম্যাচ থেকে কোনো একটা রেজাল্ট বের করে আনতে। চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের ব্লকবাস্টার ফিক্সচার নাম্বার 3 ম্যানচেস্টার সিটি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। 6 এবং 7 নম্বর দল, দুই দলই বসে আছে 7টা পয়েন্টে, কিন্তু শেষ 6টা মিটিংয়ে যখন ম্যানচেস্টার সিটি ডর্টমুন্ডের সঙ্গে খেলেছে 5বারই আসলে শেষ হাসিটা হেসেছে ম্যানচেস্টার সিটি। হাল্যান্ড আরেকবার ওয়েলকাম করবেন তার এক্স টিম ডর্টমুন্ডকে। রিমেম্বার এইরকম একটা অ্যাঙ্গেল থেকে ডর্টমুন্ডের এগেইনস্টে হাল্যান্ড গোল করেছিলেন। ম্যানচেস্টার সিটির আগের ম্যাচটা বোর্নমাউথের সঙ্গে যেরকম গেছে সেরকম যাওয়ার পর যখন ডর্টমুন্ড আপনার দলের মাঠে খেলতে আসে তখন হাল্যান্ড এর এই গোল স্কোরিং ফর্মটাই বরং আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারেন, কারণ হাল্যান্ড ছাড়া
কেউ আর ম্যানচেস্টার সিটি হয়ে গোল করেন না। এই সিজনে পেপ গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটির 65% গোল এসছে এই এরলিং হল্যান্ড থেকে। নিকো কোভাচের বরুসিয়া ডর্টমুন্ডকে আপনাকে একটু সম্মান করে কথা বলতে হবে, কারণ নিকো কোভাচ আসার পর ডর্টমুন্ড যে ধরনের ক্রাইসিস ফেস করে আসছিল তা মোটামুটি তিনি কাটিয়ে ফেলতে পেরেছেন। তার কারণ হচ্ছে আউগসবুর্গের সঙ্গে তিনি তার ফার্স্ট স্টার্টিং লাইন আপের কাউকেই আসলে মাঠে নামাননি। কারিম আদিয়েমি, মার্সেল সাবিৎজার, বোস ভেনসেন সবাইকে তিনি রেস্ট দিয়েছেন। তারপরও আউগসবুর্গের সঙ্গে তারা একটা 1-0 গোলের জয় পেয়েছে এবং বার্সেলোনার সঙ্গে শেষবার যখন তারা 4-0 গোলে হেরে এসেছিল তারপর তারা 26টা কম্পিটিটিভ ম্যাচ খেলেছে নিকো কোভাচের অধীনে। সেখান থেকে মাত্র 2টো ম্যাচ বরুসিয়া ডর্টমুন্ড হেরেছে, একটা রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্লাব ওয়ার্ল্ড কাপে এবং একটা রিসেন্টলি বায়ার্ন মিউনিখের সঙ্গে, যেখানে অবশ্য সেকেন্ড হাফের পারফরম্যান্সটা ওয়াজ ভেরি ভেরি গুড ফর বরুসিয়া ডর্টমুন্ড। এবং বরুসিয়া ডর্টমুন্ডকে নিকো কোভাচ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই নিকো কোভাচের বরুসিয়া ডর্টমুন্ড যখন ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলতে আসবে, ম্যানচেস্টার সিটির এই অবস্থাতে এই দলটাকে সামলানো হয়তো ম্যানচেস্টার সিটির জন্য অতটাও সহজ হবে না যতটা সহজ ডর্টমুন্ডকে হারানো এর আগে পেপ গুয়ার্দিওলার জন্য হয়েছিল। এই সপ্তাহে আরও আছে পাফোস ভিয়ারিয়ালের ম্যাচ, যেটা ভিয়ারিয়াল একটা অপরচুনিটি হিসেবে দেখতে চাইবে পাফোসের মাঠ থেকে তাদের র্যাঙ্কিংটা একটু বেটার করে নেওয়ার জন্য। কারাবাক চেলসি নাম্বার 11 ভার্সেস নাম্বার 13 ক্ল্যাশ। যদিও মতে হতে পারে যে চেলসির জন্য ম্যাচটা সহজ, কিন্তু মোটেও সহজ নয়, কারণ কারাবাক তাদের প্রথম দুটো ম্যাচ জিতে মোটামুটি একটা ফর্মিডেবল জায়গা তৈরি করেছে, যদিও তারা শেষ ম্যাচটায় হেরে গিয়েছিল। আয়াক্স ভার্সেস গ্যালাতাসারাই, আয়াক্সের জন্য ডু অর ডাই সিচুয়েশন। এই দলটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স 4 টাইমস, তারা 11টা গোল কনসিড করেছে, এখন পর্যন্ত বসে আছে লিগ টেবিলের একদম শেষে। সেখান থেকে গ্যালাতাসারাই চাইলে আয়াক্সকে হারিয়ে লিগ টেবিলের খুবই ইন্টারেস্টিং একটা পজিশনে দখল নিতে পারে। ইন্টারন্যাশনালে তারা গত মৌসুমের মতো এই মৌসুমে দুর্দান্ত করছে, চ্যাম্পিয়ন্স লিগে কায়রাত আলমাতিকে হারানো হয়তো ক্রিস্টিয়ান কিফুর জন্য বড় কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা না, যেহেতু তারা লিগ ফেজেও লিগ স্টেজে সেরিয়াতে একটা জয় পেয়ে এসছে এই মৌসুমের এই সপ্তাহের আগে। নিউ কাসেল ভার্সেস অ্যাথলেটিক বিলবাও, দুর্দান্ত একটা ট্যাকটিক্যাল ফিক্সচার। অ্যাথলেটিক বিলবাও যদিও তাদের বাস্ক ডার্বিতে হেরে এসে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে, যদিও তাদের আগের চ্যাম্পিয়ন্স লিগ ফিক্সচারে তারা জিতেছিল, নিউ কাসেল জিতেছিল বেনফিকার এগেইনস্টে, তাই এই ম্যাচটা যে কারো হতে পারে। সেন্ট জেমস পার্কে মার্সেই আতালান্তার ম্যাচটাও মার্সেইর জন্য গুরুত্বপূর্ণ। আতালান্তার ফর্ম অ্যান্ড ফিক্সচার অনুযায়ী আসলে বলা খুবই মুশকিল কোন আতালান্তাকে দেখা যাবে, তবে মার্সেই যদি এই ম্যাচটা জেতে তবে তারা মোটামুটি ভালো একটা স্পট দখল করতে পারবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বেনফিকা ভার্সেস বায়ার লেভারকুজেন। বেনফিকার যদি আপনি লিগের ফর্মটা দেখেন, জোজে মরিনিওর অধীনে দুর্দান্ত খেলছে দলটা, কিন্তু যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফর্মটা বিচার করবেন, 3 ম্যাচে তারা 3টাই হেরেছে, লাস্ট ম্যাচে হেরেছে নিউ কাসেলের সঙ্গে। জোজে মরিনিওর বেনফিকা বসে আছে আয়াক্সের ঠিক উপরে 35 নম্বর স্পট, এবং লেভারকুজেন যারা গত মৌসুমে অটোমেটিক্যালি কোয়ালিফাই করে রাউন্ড অফ 16-এ উঠে গিয়েছিল, সেই দলটা পিএসজির কাছে খেলো 7টা গোল, এবং লেভারকুজেনের সেই 37টা ম্যাচ আনবিটেন থাকার অ্যাওয়ে রেকর্ডটা নষ্ট হয়ে গিয়েছে বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচ খেলে। কাসপার হিউলমান মনে হচ্ছিল মোটামুটি তিনি স্টিয়ার ফরওয়ার্ড করে লিভারকুজেনকে একটা ব্যালেন্স নিয়ে এসেছেন, কিন্তু সেটা যদি আপনি বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখে থাকেন তবে সেই কথা আপনি অ্যাগ্রি করবেন না। লিভারকুজেন নিডস টু বাউন্স ব্যাক এগেইনস্ট বেনফিকা। লামিন ইয়ামালের পার্সোনাল লাইফের খবরটা যদি সত্যি হয়ে থাকে তবে হয়তো বার্সেলোনা ফ্যানরা একটু হাঁপ ছেড়ে বাঁচবেন, কিন্তু বার্সেলোনার সমস্যার জায়গাটা এটাই, বার্সেলোনা নিডস টু গেট আউট অফ দিস লামিন ইয়ামাল ড্রামা অ্যান্ড দ্য ফ্যান্স অ্যাজ ওয়েল। কারণ লামিন ইয়ামাল তার পার্সোনাল বেস্টের জায়গা থেকে অনেক অনেক দূরে রয়েছেন। এখন তার পার্সোনাল লাইফের ক্রাইসিস নাকি ইনজুরি ক্রাইসিস, যেটাতে সেকেন্ডটা মোর ইম্পর্টেন্ট তার এই প্রফেশনাল ক্যারিয়ারটাকে লেনদেন করার জন্য। সেখানে 18 বছর বয়সে যদি এরকম কোনো ইনজুরিতে তাকে বড় সময় ভুগতে হয় তবে বার্সেলোনার জন্য সামনে ভালো কোনো বার্তা নেই। কিন্তু ক্লাব ব্রুগার মাঠে যখন বার্সেলোনা খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এই ফিক্সচারে, তাদেরকে মাথায় রাখতে হবে যে অক্টোবরের টেস্টটায়, অক্টোবরের পরীক্ষায় বার্সেলোনা কমপ্লিটলি ফেল করে গেছে। পিএসজির সঙ্গে হারতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের আগের ফিক্সচারে, সেভিয়ার সঙ্গে 4-1 গোলের সেই মরাউডিং ডিফিটটা ফেস করতে হয়েছে বার্সেলোনাকে, এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকোটা হারতে হয়েছে হানসি ফ্লিককে। এবং আরও অশনি সংকেতের কথা হচ্ছে, যখন গত মৌসুমের অক্টোবর মাসের হিসাবটা করা হবে তখন ওই অক্টোবরের তুলনায় এই অক্টোবর পর্যন্ত বার্সেলোনা 9টা গোল কম করেছে, সবগুলো কম্পিটিশন মিলে। এবং মরার উপর খাড়ার ঘা ইনজুরি সেই সমস্যাতে রাফিনিয়া, জোয়ান গার্সিয়ার পর পেদ্রি পর্যন্ত ইনজুরিতে পড়ে গেছেন। একটা হিউজ ব্লো বার্সেলোনার জন্য, অন্তত 1 মাস পেদ্রি সার্ভিস পাওয়া যাবে না, সেখানে মার্ক কাসাদোকে হয়তো ডেপুটাইজ করতে হবে। বার্সেলোনার ওভারঅল ফর্মটাকে স্টেবিলাইজ করার জন্য সময় খুব একটা হানসি ফ্লিকের হাতে বেশি নেই, কারণ তাকে বারবার বিভিন্ন কন্ট্রোভার্সি নিয়ে অ্যান্সার দিতে হচ্ছে, কখনো লামিন ইয়ামালকে নিয়ে, কখনো দলের ওই ইনজুরি সমস্যা নিয়ে। তিনি খুব একটা কমপ্লেনও করতে পারছেন না, এবং দলের যে পরিস্থিতি সেখান থেকে নতুন করে কিছু ইনোভেট করার কারণ কিছু নেই। কারণ মার্কাস রাশফোর্ড ইজ পারফর্মিং, ফেরান তোরেসও মোটামুটি পারফর্ম করছেন, কিন্তু কোনো একটা জায়গায় ক্লিক করছে না। সেটা কারণ হচ্ছে তার ওই হাই লাইন ট্যাকটিক্যাল প্রেসিং সিস্টেমটা এই মৌসুমে গত মৌসুমের মতো আর
কাজ করছে না। তাই হান্সি ফ্লিককেই হয়তো আইডিয়ালিজমের চাদরটা ঝেড়ে ফেলে একটু প্র্যাগম্যাটিক হয়ে একটা সলিউশন বের করতে হবে বার্সেলোনাকে পরবর্তীতে ন্যাভিগেট করার জন্য, কারণ নভেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেকের পর ইট উইল অনলি গেট ইন্টেন্স এবং বার্সেলোনার লিগ পজিশন যদি বেটার না হয় সেটা ইন টার্মস অফ চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগার পজিশন, তবে হান্সি ফ্লিকের চাকরি নিয়েও হয়তো দোটানায় পড়ে যেতে পারে। আই হোপ সেটা অবশ্যই হবে না, কারণ হান্সি ফ্লিকের অধীনে এই বার্সেলোনা স্কোয়াডটার জেল অ্যারাউন্ড দুর্দান্ত এবং সেটাই হয়তো হওয়ার কথা, এবং কাম্প নোতে ফিরলে হয়তো বার্সেলোনার স্পিরিটটা একটু আপলিফট করতে পারে যদি, এবং বাকিরাও যদি একই সঙ্গে ফিরে আসেন, রাফিনিয়া, জোয়ান গার্সিয়া এবং পেদ্রিরা। কিন্তু তার আগ পর্যন্ত ঠেকায় কাজ চালানোর জন্য ক্লাব ব্রুগার এগেনস্টে বার্সেলোনার জয়টা খুবই খুবই জরুরি। চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 4 নভেম্বর মঙ্গলবার রাত 11:45-এ স্লাভিয়ার ফরচুনা অ্যারেনাতে স্লাভিয়া প্রাহা ভার্সেস সেট পিস এফসি, আর নেপলসের স্টাডিও দিয়েগো আর্মান্দো মারাদোনাতে নাপোলি ভার্সেস আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। রাত 2 বাজলে ব্লকবাস্টার মেইন ইভেন্ট রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে কারেন্ট বেলজিয়ান চ্যাম্পিয়ন ইউনিয়ন সা গিলুয়াকে আতিথেয়তা দেবে ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। আর্কটিক সার্কেলের আসপি মিরা স্টাডিওনে বোদো গ্লিমট ভার্সেস এএস মোনাকো। তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে স্পালেত্তি ডাগআউটে দাঁড়াবেন রুই বোরহেসের স্পোর্টিং সিপির এগেইনস্টে। অ্যানফিল্ডে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ। স্টাডিও জর্জো কারাইসকাকিতে অলিম্পিয়াকোস খেলবে পিএসভি আইনহোভেনের বিপক্ষে। পার্ক দে প্রাসে কলোসাল ক্ল্যাশ PSG ভার্সেস বায়ার্ন মিউনিক। আর টটনহাম হটস্পার স্টেডিয়ামে টটনহাম হটস্পার ভার্সেস AFC কোপেনহেগেন। পরদিন 5 নভেম্বর রাত 11:45-এ সাইপ্রাস আলফা মেগা স্টেডিয়ামে পাফোসের বিপক্ষে খেলতে আসবে ভিয়ারিয়াল, আর আজারবাইজানের রিপাবলিক স্টেডিয়ামে কারাবাককে ফেস করতে যাবে চেলসি এফসি। রাত 2 বাজলে আপনি দেখবেন ইয়োহান ক্রাইফ অ্যারেনাতে আয়াক্স গ্যালাতাসারাই ম্যাচ, আর এস্তাদিও লিসবোয়াতে জোজে মরিনিওর বেনফিকা আর কাশপার হিউলমান্ডের বায়ার লিভারকুজেন ক্ল্যাশ। ব্রুগার মাঠ ব্রেয়েল স্টাডিয়নে খেলতে যাবে বার্সেলোনা। ইউসেপ্পে মিয়াৎজাতে কাজাকস্তানের কায়রাত আলমাতিকে আতিথেয়তা দেবে ইন্টারন্যাশনালে। এতিহাদে ম্যানচেস্টার সিটি বহুসিয়া ডর্টমুন্ড ক্ল্যাশ। স্টাডিও ভেলোড্রোমের হস্টিলিটিতে খেলবে মার্সেই আর আতালান্তা। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ভার্সেস অ্যাথলেটিক বিলবাও। চ্যাম্পিয়ন্স লিগের এই উইকের ফিক্সচারে আপনার কি কি প্রেডিকশন রয়েছে, বিগ ম্যাচগুলোতে কে জিতবে, প্রেডিকশন অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। thedailystar.net এ যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন thedailystar.net এর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন thedailystar.net এর ইউটিউব চ্যানেল।